ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব রাতারাতি হিরো থেকে আস্তে আস্তে অনেকটা জিরো বা খলনায়ক ভূমিকায় বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার, সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে। এই সরকার পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে। আজকে আওয়ামী লীগের জন্য একটি অত্যন্ত দারুণ একটি সুখবর আছে, একটি সুসংবাদ আছে। আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই। প্রিয় দর্শক, 2 মাস না যেতেই ডক্টর মোহাম্মদ ইউনুস এবার বিলেনে রূপান্তরিত হয়েছে। কঠিন বিপদে পড়ে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের আসল রূপ দেখলে রীতিমতো অবাক হবেন। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব রাতারাতি হিরো থেকে আস্তে আস্তে অনেকটা জিরো বা খলনায়ক ভূমিকায় তার সমালোচকরা তাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। কথা বলছি ডক্টর কনক সারওয়ার। আপনারা সকলেই ওনাকে চিনেন, আলাদার পরিচয় দেওয়ার কিছু নাই। উনি এক কঠিন অভিযোগ চলেছেন ডক্টর ইউনুস সাহেবের ভাতিজার বিরুদ্ধে। আপনারা জানেন যে সম্প্রতি আপনার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, আমি হচ্ছে জাতিসংঘের একটা প্রোগ্রামে গিয়েছিলেন ডক্টর ইউনুস সাহেব। সেখানে তার ভাতিজা সাংবাদিকদের সাথে কি করেছেন চলুন কনক স্যারের মুখে শুনি বাকি কথা। আমরা যারা ধরেন আমেরিকা থেকে কাজ করেছি এত বছর ধরে, আমরা ভাবছিলাম যে ডক্টর ইউনুস হয়তো 10-15 মিনিট আমাদের সঙ্গে একটু চাটা খাবেন আর কি, হাই হ্যালো করবেন আর কি। হ্যাঁ, তো দেখা গেল যে ওই যেই মাথা সেই কপাল, ওনার প্রেস মিটিং এ সব আওয়ামী লীগের লোকজন, ওনার ওই এক ভাইস্তা আছে না কি যেন জাহাঙ্গীর সাহেবের ছেলে, সে আরেক ভাবসাব এক সাংবাদিকদের ধমক দিল এই পত্রিকা বন্ধ করাই দিব। বললো তুই খাইবা, তুমি বাংলাদেশে সে তুমি আমেরিকার পত্রিকা বন্ধ করাই দিবা, ডক্টর ইউনুসের ভাইস্তা তুমি এই তেজ। নিশ্চয়ই শুনেছেন। এখন এতটুকু শোনার পরে আমি নিজেও আসলে ডক্টর ইউনুস সাহেবের কয় ভাই বা কয় বোন, ওনার পরিবারের ভাই ভাতিজা কতজন, এগুলো সম্পর্কে আমার আইডিয়া নাই। তবে কনক ভাই তিনি যে অভিযোগ করেছেন, এই অভিযোগ যদি সত্য হয়ে থাকে, এখন এটা নিয়ে আমি আর কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য পাইনি। তিনিই বলছিলেন যে আসলে ওই দিনে ওইখানে কি হয়েছে, এটা সত্যি হয়ে থাকলে ডক্টর ইউনুস সাহেবের উচিত এই বিষয়গুলোকে একটু কনসার্ন করা। কারণ অনেক সময় হয় কি যে আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি যথেষ্ট সৎ মানুষ, কিন্তু আপনার আশেপাশে থাকা কিছু মানুষ, হোক সেটা আত্মীয় স্বজন অথবা তেলবাস, তাদের কারণে কিন্তু আপনি বিপদে পড়বেন। যেমনটা আওয়ামী লীগ সরকারের পতনের সময় এই আমরা সিচুয়েশনটা দেখেছিলাম যে কিভাবে হাইব্রিডদের কারণে আসলে শেখ হাসিনার রাস্তাটা তিনি ভুলে গিয়েছিলেন বা দিন শেষে এই পতন হয়েছে। যাই হোক, এখন ডক্টর কনক সারওয়ার অথবা সমালোচক যারা আছেন তারা সকলেই কিন্তু প্রথম ধাপে ঠিক 2 মাস আগে ডক্টর ইউনুস সাহেবকে ওয়েলকাম করেছিলেন। সাংবাদিক ইলিয়াস থেকে পিনাকি দাদা থেকে শুরু করে সবাই এই অন্তর্বর্তী সরকারের জন্য পজিটিভ একটা ভূমিকা রেখেছিলেন বা বক্তব্য দিয়েছিলেন। কিন্তু যত দিন যাচ্ছে আপনি দেখেন প্রত্যেকটা তাদের যে কমিউনিটিটা আছেন প্রত্যেকেই কিন্তু ডক্টর ইউনুস সরকারের প্রতি আস্তে আস্তে বিষাদগার করছেন, পাশাপাশি ভুল ত্রুটিগুলোকে বড় আকারে সামনে নিয়ে আসছেন যে কি হচ্ছে আসলে অন্তর্বর্তী সরকারে। তো সবার মধ্যে যে উগড়ে ওঠা ক্ষোভটা, সেটার প্রধান পয়েন্টটা কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক আমাদের মাহমুদ ভাই যিনি আছেন তিনি। আপনারা জানেন যে তিনি দেশে গিয়েছেন, দেশে যাওয়ার পর তিনি আত্মসমর্পণ করতে যাওয়ার পর তার আইনজীবীরা জামিন চেয়েছে, কিন্তু তাকে জামিন না মঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছে। বলা হয়েছে এখানে আইনের ব্যত্যয় ঘটবে, সংবিধানের সাথে সাংঘর্ষিক। কিন্তু তাদের বক্তব্য, আপনাদের এই সরকারটাই তো অবৈধ যদি সংবিধানকে আমরা ফলো করতে যাই। তো আমার কাছেও যেটা মনে হচ্ছে আর কি, ডে বাই ডে এখানে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন ওনারা যতগুলা কথা বলছেন আর মাঠের প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিন্তু মোটামুটি আমরা উল্টা পিঠে দেখতে পারি। যে আজকেও নার্সদের এক বিশাল আন্দোলন, কর্মবিরতি, এটা তো সরকারের জন্য একটা চাপ। পাশাপাশি ধরেন এই যে আমাদের কলকারখানা ইন্ডাস্ট্রিগুলোতে এই সরকারের পতনের পর থেকে গত 2 মাসে আসলে স্বাভাবিক কার্যক্রম, গাজীপুর দেখেন, আশুলিয়া দেখেন, নারায়ণগঞ্জ দেখেন, প্রতিদিনই সেখানে নানান ধরনের ঘটনা ঘটছে। আর গতকালকে পুলিশের গুলিতে সম্ভবত একজন শ্রমিক নিহত হয়েছে, 5 জন গুলিবিদ্ধ হয়েছে। এগুলো নিয়ে খুবই তোলপাড় চলছে, সমালোচকরা কঠিন সমালোচনা করছেন। দিন শেষে ডক্টর ইউনুস সাহেব নিশ্চয়ই এখন আস্তে আস্তে বুঝতে পারছেন একটা জিনিস, বা ডক্টর আসিফ নজরুল ইসলামরাও দেখেন ওনারা নিয়েও পিনাকি দাদা নানান বক্তব্য দিচ্ছেন, বা ওনার পুরান যে ভিডিওগুলা, আবেগিত একটা ভিডিও, এই যে বিষয়গুলো নিয়ে বোঝা যাচ্ছে সরকার চালানো আর সমালোচনা করা টোটালি দুইটা আলাদা জিনিস। তো তারপরেও এখন আবার নতুন রাজনৈতিক শক্তির আগমন, ডক্টর ইউনুস সাহেবের বিভিন্ন ধরনের কথাবার্তার ইঙ্গিত, সকল কিছু নিয়ে একটা গোলক ধাঁধাময় অবস্থান তৈরি হচ্ছে। আবার আপনি যদি দেখেন জামাত প্রথমে যতটা পজিটিভ ছিল এই সরকারের প্রতি, এখন আস্তে আস্তে তারাও কিন্তু বলছে হাটে হাড়ি ভেঙে দিব সময় হলে। নির্বাচন ইস্যুতে তারা হয়তো আবার শক্ত অবস্থান নেবে। বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছে প্রয়োজন আবার রাজপথে নামবে। তো সকল কিছু মিলিয়ে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার, সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে, হতাশ হয়ে পড়েছে, এবং এই সরকারের প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করার একটি নমুনাও এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা আশা করছি
স্বপ্ন দেখছি, কল্পনা করছি, বা তাকে পৃথিবীর একেবারে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিহিত করে তার কাছে একেবারে ফেরেশতা তুল্য অলৌকিক অনেক বিষয়াদি আশা করছি। কিন্তু বাস্তবতা হলো যে তার সেই বিশালত্বকে যখন আমরা 18 কোটি মানুষের যে অভাব, অভিযোগ, আশা আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন যে সমস্যা, সেগুলোর সঙ্গে কোনো অবস্থাতে মিলাতে পারছি না। অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে অভ্যুত্থানের মাধ্যমে, যে গণবিপ্লবের মাধ্যমে এবং একটি অলৌকিক ঘটনার মাধ্যমে ডক্টর ইউনূসের সরকারের যে শুভ যাত্রা শুরু হয়েছিল, সেই সরকার সম্ভবত পচা শামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে। তো এখানে পচা শামুকে পা কাটার বিষয় নিয়ে আমি দুটো বিষয় বলিনি। প্রথমত, যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো এবং কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে যায়নি তখন, আর শেখ হাসিনা তখন বেইজিং সফরে গিয়েছিলেন, ঠিক ওই সময়টাতে আমি একটা ভিডিও করেছিলাম যে পচা শামুকে শেখ হাসিনার পা কাটবে। এরপর যখন তিনি এসে সংবাদ সম্মেলন করলেন, এরপর সংবাদ সম্মেলন পরবর্তী ঘটনায় যখন একেবারে সবকিছু এলোমেলো হয়ে গেল, তখন আমার নিজের কাছেই খুব অবাক লাগলো যে এই পচা শামুকে পা কাটার বিষয়টি আমার মতো একজন অল্প বুদ্ধির মানুষ টের পেলাম, কিন্তু শেখ হাসিনা কেন টের পেলেন না? একইভাবে ডক্টর ইউনূসের জ্ঞান, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা বিশ্বাস করেন, আমি মনে করি না যে তার একটি আঙ্গুলের সমান কোনো যোগ্যতা আমার রয়েছে, অথবা তিনি যে বিশ্বব্যাপী অনেক বিষয়ে সফলতা অর্জন করেছেন, তার সেই সফলতার ধারের কাছে আমার পক্ষে যাওয়া অসম্ভব বিষয়। বক্তব্যটা হলো যে আমি এই বাইরে থেকে এত কম যোগ্যতা নিয়ে, এত অল্প বুদ্ধি নিয়ে আমি যে সমস্যাগুলো বুঝতে পারছি, এবং এই সমস্যা যেহেতু আমি বুঝতে পারছি, সে কারণে আমার মন মস্তিষ্কে এগুলো সমাধানের ব্যাপারে অনেকগুলো অটো সাজেশন চলে আসে। তো সেই জিনিসটি আমার চেয়ে সহস্র গুণ, লক্ষ গুণ, শতগুণ অভিজ্ঞতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীরা কেন বুঝতে পারছেন না? তো হাসিনার এই যে শেখ হাসিনার পরাজয় এবং পালিয়ে যাওয়া, সেখান থেকে যদি অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কতগুলো সমস্যা, যেগুলো খুব বড় সমস্যা নয় এখনো পর্যন্ত, কিন্তু খুবই বিরক্তিকর এবং কোনো সমস্যাই নয়, কিন্তু এই সমস্যাগুলো কালান্তরে 1 মাস পরে, 2 মাস পরে মহা সমস্যা হয়ে দেখা দেবে। তো এই বিষয়গুলোকে তিনি কোনো অবস্থাতেই গুরুত্ব দিতে চাচ্ছেন না। বাংলাদেশে যে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি রয়েছে, মানুষের যে একটা রাজনৈতিক ডিজায়ার, ইচ্ছা রয়েছে, এবং রাজনৈতিক যে উইল ফোর্স রয়েছে, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথী যারা আছেন, তারা এই বিষয়টিকে এখনো পর্যন্ত নিজেদের ডিকশনারিতে ঢুকাননি। তিনি যাদেরকে পছন্দ করেছেন, সেটা যেন পালি রিয়াজ হোক, দেবপ্রিয় ভট্টাচার্য হোক, কিংবা ডক্টর আসিফ নজরুল হোক, তারা সবাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, এদের কর্মকাণ্ড এবং এই কর্মকাণ্ডের সাথে জড়িত বেশিরভাগ লোককে তারা মনে করে লোয়ার গ্রেডের, এবং মনে করে যে এদের সাথে জনগণ নেই এবং জনগণ দীর্ঘ মেয়াদে তাদের কোনো অপশন নেই, বিকল্প নেই। এই জন্য বিএনপিকে সাপোর্ট করে, জামাতকে সাপোর্ট করে, আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যান্ড সঙ্গী সাথী, যারা সঙ্গী সাথী, তাদের এটা হলো মেন্সরিয়া। মেন্সরিয়া আইনের একটা শব্দ। আপনি রাজনীতিকে যখন শত্রু মনে করবেন, মনে মনে শত্রু ভাবাপন্ন হবেন, এটিকে আইনের ভাষা বলা হয় মেন্সরিয়া। তো রাজনীতি সম্পর্কে, রাজনৈতিক শক্তি সম্পর্কে এখানে যারা আছে সকলের একটা মেন্সরিয়া রয়েছে। রাজনীতিকে তারা শ্রদ্ধা করেন না, করতে পারেন না, এবং এখনো পর্যন্ত রাজনীতিবিদরা যে তাদের জন্য উপকারী হতে পারেন এবং আলটিমেটলি রাজনীতিবিদদের কাছে তাদেরকে ফিরে আসতে হবে, এই বিষয়টি তাদের মস্তিষ্কে ঢুকে নেই। ফলে ক্ষমতা গ্রহণ থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দলকে সম্মান করে, মর্যাদা দিয়ে, নেতৃবৃন্দকে সম্মান মর্যাদা দিয়ে একটি সিঙ্গেল কর্ম এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এখন পর্যন্ত করেননি। তাদের উচিত ছিল বেগম জিয়ার সঙ্গে দেখা করা, তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলা, জামাতের আমিরের কার্যালয়ে গিয়ে দেখা করা, এমনকি আওয়ামী লীগের যে সকল ভালো ভালো নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে ডাকা এবং সাহস নিয়ে। সেটা না কাজ করে তারা কি করলেন? ক্ষমতা তাদেরকে বসিয়েছে ছাত্ররা এবং জনতা। ছাত্র জনতা কথাটা বলতে ইনফিনিট, এটার কোনো সীমা পরিসীমা নেই এবং এটার কোনো সমাপ্তি নেই, কিন্তু ছাত্ররা তাদেরকে বসিয়েছেন। এবং ছাত্ররা বলতে এই আন্দোলনরত ছাত্ররা, মানে ছাত্রলীগের ছাত্র নয়, শিবিরের ছাত্র নয়, বা ছাত্র দলের ছাত্র নয়। তো এই মানসিক অবস্থার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অল্প সময়ের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে, এটি বাড়তে থাকবে এবং এই বিভেদ এখন আর দূর করা সম্ভব নয়। এবং এই বিভেদের ফলে রাজনৈতিক দলগুলোর যে শক্তিমত্তা,
তাদের যে সাংগঠনিক ক্ষমতা, যা কিছু হোক না কেন, এগুলোই ইউনূস সরকারের বিরুদ্ধে ক্রমাগতভাবে যাবে এবং ডক্টর ইউনূসকে পরিণতি ভোগ না করে তিনি সেখান থেকে যেতে পারবেন না। অথচ তিনি যে স্বর্ণালী সুযোগ পেয়েছিলেন, সমস্ত রাজনৈতিক দল যেভাবে তাকে সমর্থন দিয়েছিল, যেভাবে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল, শ্রদ্ধা পোষণ করেছিল, এটি বিস্ময়কর। এরকম সৌভাগ্য শতবর্ষে, মানে প্রতি 100 বছরে কোনো নায়ক মহানায়কের জীবনে ঘটে না, যেটি এইবার ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের সময় বাংলাদেশের একটা সিঙ্গেল লোক এর বিরোধিতা করেনি, উনি এটি কাজে লাগাতে পারেননি। 2 নম্বরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি শাসন করার জন্য সঙ্গী হিসাবে এমন লোকদেরকে বেছে নিয়েছেন যাদের কারোরই শাসন করার অভিজ্ঞতা নেই, এবং তারা প্রচলিত যে আমাদের দেশের যে মন মানসিকতা, সেই মন মানসিকতা অনুযায়ী যে শাসন করবেন, পরিচালনা করবেন, ম্যানেজ করবেন, এই ব্যাপারে অভ্যস্ত নয়। তারপর বিশেষ করে তিনি সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজনকে মন্ত্রী পরিষদে, মানে উপদেষ্টা মণ্ডলীতে নিয়েছেন, অনেকের কাছে নিয়েছেন, অনেকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে গিয়ে এই রাষ্ট্রের দীর্ঘদিনের যারা পরিচালক এবং আগামীতে যারা পরিচালক হবেন তাদেরকে তিনি রীতিমতো অপমান করেছেন, এবং সেই অপমান করেই চলেছেন। এবং এখনো পর্যন্ত তিনি বুঝতে পারছেন না যে বিএনপির মির্জা ফখরুল সাহেবের আত্মমর্যাদা বোধের জায়গাটা কোথায়, গয়েশ্বর বাবুর আত্মমর্যাদা কোথায়, গোলাম পারওয়ার সাহেব জামাতের, শফিকুর রহমান সাহেবের আত্মমর্যাদার স্থানটি কোথায়, কিংবা ধরুন আওয়ামী লীগের 10 জন লোক, আমি যাদেরকে আপনি এই মুহূর্তে যদি বাংলাদেশে মনে করেন, সোহেল তাজকে চিন্তা করতে পারেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম সাহেব বীরুত্তম, মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, তার কথা চিন্তা করতে পারেন। এরকম এই যে আব্দুল মান্নান সাহেবকে ধরা হলো, গ্রেপ্তার করা হলো, সুনামগঞ্জের সাবেক এমপি মন্ত্রী, তার কথা চিন্তা করতে পারেন। এরকম অসংখ্য লোক রয়েছেন যাদের সম্পর্কে একটি ন্যূনতম নেতিবাচক শব্দ কেউ উচ্চারণ করতে পারবে না, এরকম অনেক লোক আছেন। তো এই মানুষগুলো একটা পরিবর্তিত পরিস্থিতি, আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ কিন্তু চেয়েছে শেখ হাসিনার পতন হোক, পরিবর্তন আসুক, সালমান এফ রহমানরা চলে যাক, কিন্তু তাদেরকে তো আপনার একটা স্পেস করে দিতে হবে। এই জায়গাটি ডক্টর মোহাম্মদ ইউনূস হাত দিতে পারেন, অথচ ওনার যেখানে হাত দেওয়া দরকার এটা সে প্রথম দিনই দিয়েছেন। উনি যখন ফ্রান্সে বাংলাদেশে আসেননি, সরকারের শপথ গ্রহণ করেননি, তার আগেই গ্রামীণ ব্যাংকের সামনে সাইনবোর্ড টানানো হয়ে গেছে, লোকজন গ্রামীণ ব্যাংক ভবনের দখল নিয়ে নিয়েছে। এই কাজগুলো করতে তো তার দেরি হয়নি, তার লোকজনের দেরি হয়নি, কিন্তু বেগম জিয়ার সঙ্গে দেখা করতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, ধন্যবাদ দিতে হবে, এটা দেরি হলো কেন? এটাই হলো পচা শামুক। তো তিনি এই যে প্রথম যেটা বললাম, রাজনৈতিক বিষয়াদি নিয়ে তার যে চিন্তা চেতনা, দ্বিতীয়ত এই তরুণদেরকে সামনে এগিয়ে এনে তিনি প্রবীণদেরকে ব্যবহার করছেন। 3 নম্বরে হলো যে তার কোনো সার্কিট ব্রেকার নেই, মানে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন বা করে চলেছেন এটার কোনো সীমা নাই, পরিসীমা নেই, শাস্তির ব্যবস্থা নেই। তিনি এই যে তরুণদের অনেক ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে, সমন্বয়কদের, তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের উপর প্রভাব বিস্তার করতে পারছেন না, এবং তাদের ভুল হলে, অন্যায় হলে তাদেরকে শাস্তি দেওয়ার মতো সাহস তিনি এখন অর্জন করতে পারছেন না। এটা পচা শামুকে পাকাটার মতো অবস্থা সৃষ্টি করবে তার জন্য। এরপর তিনি তার কর্মপরিধি, এই কর্মপরিধি তিনি এখনো ঠিক করতে করেননি। তার ধারণা যে তিনি বিশ্বজয়ী মানুষ, বিশ্ব যাকে বলা হয় প্রশংসিত মানুষ, সারা দুনিয়ার মানুষ ভালোবাসে, বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসবে। শেখ হাসিনাকে তাড়িয়ে তাকে যে মানুষ বুকে নিয়ে রেখেছে, সারা জীবন তাকে মাথায় করে মানুষ নাচবে। বিশ্বাস করেন, জাস্ট ওয়েট 2 উইক, আজ থেকে 2 সপ্তাহ পর্যন্ত আপনি দেখেন যে উনার ইমেজটা কোথায় চলে যায়। আজ থেকে উনি জাতিসংঘ থেকে ফেরত আসুক, তারপর আপনি দেখবেন। তো এই জায়গাগুলোতে তার একটা কর্মপন্থা নির্ধারণ করা, টাইম লাইন দেওয়া, টাইম ফ্রেম দেওয়া, অধিক্ষেত্র তৈরি করা, এটাকে তিনি মনে করছেন না। তিনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এসেছিলেন, পুরো বাংলাদেশটা কি তার মনে হয়েছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল তাই মনে হচ্ছে। একেবারে সবার শেষে যেটা তাকে ধরেছে যে রোগ, সেই রোগ হলো তিনি মনে করছেন যে জো বাইডেন, আমেরিকা, পশ্চিমারা তাকে রক্ষা করবে। বাস্তবতা হলো তিনি শেখ হাসিনার কবলে পড়ে যদি ফাঁসিতে ঝুলে পড়তেন, তাহলে তার অবস্থা ওই মায়ানমারের সুশির চেয়ে খুব বেশি কিছু হতো না। তাকে যদি জেলে নেওয়া হতো, কিছুই হতো না। তারা বলতেন যে তুমি ঝুলে পড়ো, আমরা দেখছি। এই হলো পশ্চিমাদের অবস্থা। তো এখন তিনি এই বাংলার জনগণ, বাংলার রাজনীতিবিদ, বাংলার মানুষ, তাদেরকে বাদ দিয়ে তিনি বাইডেনের সঙ্গে বৈঠক করার জন্য, আমেরিকাতে জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য, যার 2 পয়সার ভ্যালু নেই, তিনি এই কাজগুলোকে গুরুত্ব দিচ্ছেন। অথচ এই মুহূর্তে তার উচিত ছিল পাহাড়ে যাওয়া, তার উচিত ছিল সেনাবাহিনীর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করা পাহাড়ের বিষয়াদি নিয়ে, তার উচিত ছিল শ্রমিক সংগঠনগুলোর সাথে বৈঠক করা, গোপন বৈঠক করা। কেন গাজীপুর থেকে বিভিন্ন অঞ্চলে এই গন্ডগোলগুলো হচ্ছে, এই বিষয়গুলো নেই, এই গুরুত্বপূর্ণ কাজগুলো বাদ দিয়ে তিনি একখানা ভাষণ দেওয়ার জন্য সেই 57 সদস্যের বিশাল বহর নিয়ে রাষ্ট্রীয় খরচে সেখানে চলে গেছেন। তো এইরকম অনেকগুলো বিষয় যেগুলো এই মুহূর্তে খুব বড় সমস্যা নয়, কিংবা আদৌ কোনো সমস্যা নয়, কিন্তু এইগুলো
মানে চেইন অফ কমান্ডে এসে ঘুরতে 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 একেবারে পচার সামুখে যেভাবে মানুষের পা কেটে বিশ্রী একটা অবস্থা তৈরি করে, ঠিক সেইরকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। আর এই অবস্থা থেকে বের হওয়ার জন্য যে কলা দরকার, যে কৌশল দরকার, যে আবেদন দরকার, নিবেদন দরকার, যে কর্মপন্থা দরকার, তার একটাও তিনি শুরু করেননি। চিন্তা করছেন কিনা আমি তাও বলতে পারবো না। তার যে বিশৃঙ্খলা এবং তার যে তিনি যে মনোযোগী নন রাষ্ট্র গঠনে, তার বাস্তব প্রমাণ হলো তার যে বাসভবন। সেই বাসভবনের শ্রী দেখলেই বুঝতে পারবেন। সেখানে এখানে একটা ট্যাঙ্ক বসে আছে, পেছনে একটা ট্যাঙ্ক, সামনে কাঁটাতারের বেড়া। মনে হচ্ছে যে একটা বিশ্রী জায়গা, একটা সরকার প্রধানের বাসভবন, সামনে ফুলের বাগান থাকবে। আচ্ছা, এত জায়গাতে এত ফুলের বাগান, সেই ওখানে যদি 4-5 হাজার ফুলের টব থাকতো, সেনাবাহিনীর একটা চৌকস দল যদি সেখানে দুটো সারিতে দাঁড়িয়ে 8 ঘন্টা করে পুলিশ দাঁড়াতেন, 100 জন এই পাশে 50 জন, এই পাশে 50 জন, দেখে মনে হতো যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার প্রধান হিসেবে এখানে থাকেন। ঠিক সেনাবাহিনী প্রধানের বাসার সামনে গিয়ে দেখেন, বাসার সামনে গেলেই আপনার চোখ জুড়িয়ে যাবে, মনে হবে দেয়ার ইজ এ ম্যানেজমেন্ট, এবং সেই ম্যানেজমেন্টের কারণেই সেনাবাহিনীর কমান্ড আছে। কিন্তু ইউনূস সাহেবের বাসার সামনে গিয়ে দেখেন ওখানে কোনো ম্যানেজমেন্ট নেই। ইউনূস সাহেবের যে অফিসের সামনে গিয়ে দেখেন কোনো ম্যানেজমেন্ট নেই। ঠিক সেম অবস্থা শেখ হাসিনার ছিল। সুধা সদনের সামনে আমি গত একেবারে সেই 2009 থেকে এই পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট দেখিনি। 32 নম্বরের সামনে কোনো ম্যানেজমেন্ট দেখিনি, ফুলের বাগান দেখিনি, সাজানো গোছানো সারিবদ্ধ কোনো নিয়ম দেখিনি। এই পাশে কাঁটাতারের বেড়া, এই পাশে পথ বন্ধ।